সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হতে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইল পেতে যাও তাহলে তোমরা সহজ রেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? তো সেখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে এবং তার সাথে পিডিএফগুলোও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা পড়তে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারটি এবং তার উত্তরগুলো। দেখো প্রথমে 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 × 3 = 3, ঠিক আছে? এখান থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান, চার্লস উইলকিন্স, ডেভিড হেয়ার আর হচ্ছে উইলিয়াম জোন্স। তো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আমাদের হবে উইলিয়াম জোন্স, ঠিক আছে? উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপর দেখো 1 খয়ের দাগে রাজধানী হিসেবে মীর কাসিম বেছে নিয়েছিলেন মুর্শিদাবাদকে, মুঙ্গেরকে, কাটোয়াকে, বর্ধমানকে। তো রাজধানী হিসাবে মীর কাসিম বেছে নিয়েছিলেন কোনটাকে? সঠিক উত্তর হবে মুঙ্গেরকে, ঠিক আছে? এরপর হচ্ছে গয়ের দাগের প্রশ্ন। দেখো এখানে বলা হচ্ছে ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। তো ভারতের সিভিল সার্ভিস এই ব্যবস্থা কে চালু করেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। ওকে, তো 1 দাগে 3টি প্রশ্ন দেওয়া ছিল, ক খ গ 3টি প্রশ্নের উত্তর আমরা লিখলাম। দেখো এরপর 2 নম্বর দাগে নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 2, অর্থাৎ এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে বেমানান শব্দটি লেখো। এখানে দেওয়া আছে মাদ্রাজ, কলকাতা আর বাংলা। তো এখান থেকে বেমানান শব্দ হচ্ছে আমাদের বাংলা, ঠিক আছে? বাংলা এটা হচ্ছে বেমানান শব্দ, এগুলো হচ্ছে একটা শহর আর বাংলা হচ্ছে একটা কি রাজ্য। পরের প্রশ্ন দেখো, খয়ের দাগে ঠিক না ভুল লেখো। মীর কাসিমের পর বাংলার নবাব হয়েছিলেন মীর জাফর। এটা ঠিক না ভুল লিখতে হবে। তো মীর কাসিমের পর বাংলার নবাব হয়েছিলেন মীর জাফর, এটা হচ্ছে সঠিক তথ্য। তো আমরা এখানে লিখলাম ঠিক, ঠিক আছে? তো 2 নম্বর দাগে ক এবং খ 2টি প্রশ্নের উত্তর আমরা লিখলাম। 3 নম্বর দাগে কি দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2-3টি বাক্যে লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। তো 2 × 2 নম্বর দেওয়া আছে। 3 এর 1 দাগে দেওয়া আছে পলাশির লুণ্ঠন কাকে বলে? তো উত্তর কি হবে? আমরা লিখবো ব্রিটিশ কোম্পানি মীর জাফরকে সহায়তা করার বিনিময়ে অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মির্জাফরের কাছ থেকে বা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পর প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের কাছ থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। বহু ঐতিহাসিক কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন, ঠিক আছে? এটা হচ্ছে পলাশির লুণ্ঠন। এরপর দেখো 3 খয়ের দাগে আইনের শাসন কি? তোমরা উত্তর কি লিখবো না, ভারতে ইংরেজ শাসন ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আইনের শাসন প্রবর্তন। আইনের শাসনের অর্থ হলো এই যে আইনের নিরপেক্ষতা, অর্থাৎ দেশের আইনের চোখে সবাই সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। লর্ড কর্নওয়ালিস প্রথম ভারতীয় বিচার ব্যবস্থায় আইনের শাসন প্রবর্তন করেন, ঠিক আছে? এরপর দেখো 4 নম্বর দাগের প্রশ্ন। এখানে দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? 3 একে 3 নম্বর দেওয়া আছে। 4 কয়ে দেওয়া আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝেন? তো দ্বৈত শাসন ব্যবস্থা কি না, কোম্পানির দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় 2 জন শাসক তৈরি হয়, ঠিক আছে? একদিকে হচ্ছে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসন ব্যবস্থার সুবাদে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে বাংলার রাজস্বই ব্যবসায় লগ্নি করত, ঠিক আছে? 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়ে ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা 76 মন্বন্তর নামে পরিচিত, ঠিক আছে? এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বা 76 মন্বন্তর নামে কি বলতে কি বোঝো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই শেষের অংশটুকু কিন্তু তোমরা লিখতে পারো।
এরপর দেখো পরের প্রশ্ন, ক্ষয়ের দেখা দেওয়া আছে টিকা লেখো সত্যবিলোপ নীতি। তো সত্যবিলোপ নীতি কি? লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতির মূল কথা হলো ভারতের কোনো দেশীয় রাজ্যের রাজা কোম্পানির অনুমতি ছাড়া দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না। উপরন্তু তিনি মারা গেলে ওই রাজ্যটি সরাসরি ব্রিটিশ কোম্পানি দখল করে নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে সত্যবিলোপ নীতি বা সত্যবিলোপ নীতির মূল কথা। এরপর হচ্ছে 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 8-10টি বাক্যে লিখতে হবে প্রশ্নের উত্তর এবং প্রশ্নের মান 5 নম্বর, 5 নম্বর দেওয়া আছে। পরের দাগে বলা হচ্ছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। তো এখানে আমরা লিখব ভারতীয় ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধে শুধু বাংলার নবাবের পরিবর্তন হয়েছিল, ব্রিটিশরা বাংলায় ব্যবসা করার অবাধ সুযোগ এবং রাজস্ব আদায়ের ক্ষমতা সরাসরি পায়নি। ভারতের কোম্পানির ক্ষমতা বিস্তারের প্রক্রিয়া শুরু হয়েছিল মাত্র, কিন্তু বক্সারের যুদ্ধের ফলে কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়। তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়। পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 5 ক্ষয়ের দাগে ওয়ারেন হেস্টিংস এবং কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। এই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের উপর কিভাবে পড়েছিল? তো 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নতুন বিচার ব্যবস্থা চালু করে। 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এক থেকে হেস্টিংস 11 জন হিন্দু পণ্ডিতদের দ্বারা হিন্দু আইনগুলির সংকলন করিয়ে সেটির ইংরেজি অনুবাদ করেন। মুসলিম আইনগুলিরও সংকলন বানানো হয়। এর ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপর নির্ভর করতে হতো না। এতে বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়েছিল। অপরদিকে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। দেওয়ানি সংক্রান্ত বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। দেওয়ানি বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্বকে আলাদা করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করে নেওয়া হয়। এই ব্যবস্থা ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ হয়ে উঠেছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের। এখানে আমরা একটি প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেল নতুন হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পড়তে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।